মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি ক্লাস নিয়ে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং এখান থেকে উপকৃত হবে। একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কনিক্স অধ্যায়, কনিক্স নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এটা ষষ্ঠ অধ্যায়ে রয়েছে। এর উপর আমরা ইতিপূর্বে আরও একটি ক্লাস করেছি, যেখানে আমরা কিছু সূত্র নিয়ে কথা বলেছি এবং কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা একটু খেয়াল করো যে এখানে আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার পৃথিবীকে কেন্দ্র করে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তো এখানে এই যে ঘূর্ণনের পথটা, এটা আমরা গাণিতিকভাবে কি বলতে পারি? এটা একটা উপবৃত্তাকার পথ। ইতিমধ্যেই এরকম আকৃতি নিয়ে আমরা কথা বলেছি। আজকে এর উপর আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এখানে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরছে এবং সূর্য কিন্তু এখানে ফোকাসে রয়েছে, উপকেন্দ্রে রয়েছে। আবার পৃথিবীকে কেন্দ্র করে যখন কৃত্রিম উপগ্রহ ঘুরছে, তখন সেখানেও পৃথিবীটা ফোকাসে রয়েছে। সুতরাং এটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো আজকের আলোচনার বিষয় তাহলে উপবৃত্ত। এটা আমার লেকচার নাম্বার 6। ইতিমধ্যে এর উপর কনিক্সের উপর আমরা 5টা লেকচার দিয়েছি, 5টি ক্লাস করেছি। তার মধ্যে একটি হচ্ছে উপবৃত্ত। এটা উপবৃত্তের উপর দ্বিতীয় ক্লাস। এই পাঠ শেষে আজকে আমরা কি শিখব, কি জানতে পারবো? এর আগে আমরা দেখেছি যে কেন্দ্র যদি মূলবিন্দুতে থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণ কেমন হবে, পরাবৃত্তের আকৃতি কেমন হবে। আজকে আমরা দেখব কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়, এরূপ পরাবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ আমরা এখান থেকে নির্ণয় করতে পারব। তো এর আগে আমাদের জানা দরকার যে আমরা গত ক্লাসে যে সমস্ত সূত্র পড়েছি, সেই সূত্রগুলো আমাদেরকে অবশ্যই একটু দেখে নিতে হবে, কারণ সূত্র ছাড়া আমরা কোনো ম্যাথ সলভ করতে পারবো না। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমরা এরকম একটা আকৃতি এর আগে দেখেছিলাম যে এক্সিস পরাবৃত্তের উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। এখানে এর সাথে রিলেটেড কিছু কথা আমরা বলেছিলাম যে এর আকৃতি কেমন হবে। প্রথমত এখানে a > b যদি হয়, তাহলে উপবৃত্তের আকৃতি হবে এই আকৃতির, যেখানে বৃহৎ অক্ষটা হবে x অক্ষ বরাবর। আবার a b যদি হয়, তাহলে উপবৃত্তের আকৃতি হবে এই আকৃতির, যেখানে বৃহৎ অক্ষটা হবে y অক্ষ বরাবর, যেটা আমরা অলরেডি জেনেছি এর আগের ক্লাসে। এরপর দেখো উপবৃত্তের বিভিন্ন অংশের পরিচিতি, কোনটার কি নাম, এটাও আমাদের জানা খুবই জরুরি। তাহলে দেখো, যদিও এটা আগের ক্লাসের, তারপরে তোমাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি, তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করছি আমরা গত ক্লাসে কি কি পড়েছি। এখানে প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো কেন্দ্র। এখানে সি হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। এরপর হচ্ছে উপকেন্দ্র। উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে দুটি। আমরা পরাবৃত্তের মধ্যে দেখেছি উপকেন্দ্র হচ্ছে একটি, কিন্তু উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে দুটি, এস এবং এস প্রাইম। এরপরে শীর্ষ, উপবৃত্তের শীর্ষবিন্দুও দুটি, এ এবং এ প্রাইম, এই দুটি হচ্ছে শীর্ষবিন্দু। এখানে নিয়ামক রেখাও দুটি, এমজেড এবং এম প্রাইম জেড প্রাইম, এই দুটি হচ্ছে উপবৃত্তের নিয়ামক রেখা। এরপরে আসো, অক্ষরেখাও কিন্তু দুটি, একটি হচ্ছে বৃহদাক্ষ, আরেকটি হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এখানে এ প্রাইম এটা হচ্ছে বৃহদাক্ষ এবং বি প্রাইম হচ্ছে ক্ষুদ্রাক্ষ, অর্থাৎ অক্ষ যেটা বড় সেটাই হলো বৃহদাক্ষ, আর যেটা ছোট সেটা হলো ক্ষুদ্রাক্ষ। আশা করি তোমরা এই চিত্রটা মনে রাখবে এবং কোনটার কি নাম, এই পরিচিতিটা আমাদের জানা খুবই জরুরি, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না এবং অঙ্ক করতে আমাদের জন্য সমস্যা হবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা
এগুলোর কোনটার জন্য কি সূত্র হবে, কিভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারি, সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক রেখা, বৃহদাক্ষ, ক্ষুদ্রাক্ষ এগুলো নির্ণয় করতে পারি সেগুলো আমরা একটু দেখব। যদিও এর আগে আমরা ক্লাসটি করেছি, কিন্তু আমাদের সূত্রগুলো খুবই জরুরি, এই জন্য আমরা আবার একটু রিপিট করছি। উপবৃত্তের আদর্শ সমীকরণ হলো a²/x² প্লাস y²/b² = 1। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখেছিলাম যখন a > 0 তখন হবে 0 0। আবার বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2b। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? 2b। এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে ±a0। আমরা দেখেছি যে শীর্ষবিন্দু দুটি, সুতরাং এখানে প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে। শুধু এ লিখলেও হবে না, আবার -a লিখলেও হবে না, কারণ এখানে শীর্ষবিন্দু x অক্ষের বাম দিকেও হতে পারে, ডান দিকে হতে পারে। ঠিক আছে, এরপরে যদি a <b হয় তাহলে এগুলো কেমন হবে? a যদি b হয় তাহলে আমরা কেন্দ্রের কোনো পরিবর্তন দেখতেছি না, কেন্দ্রটা হবে 0 0। বৃহদাক্ষের দৈর্ঘ্য যেহেতু ঘুরে যাবে, এখানে দেখো একটু খেয়াল করো, এইদিকে যেহেতু ঘুরে যাবে সুতরাং এই দৈর্ঘ্যটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 2b। এবং ক্ষুদ্রাক্ষটা হবে x অক্ষ বরাবর, এইটুকু হবে ক্ষুদ্রাক্ষ, এইটুকু ক্ষুদ্রাক্ষ হচ্ছে 2a, বৃহদাক্ষ হচ্ছে 2b। এবং শীর্ষবিন্দু যেহেতু এখানে y অক্ষ বরাবর আসতেছে, সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা একটু খেয়াল করো, এখানে প্লাস মাইনাস কি হবে? b হবে, ±0 ±b। যেহেতু এখানে y অক্ষ বরাবর কোটি ভুজ 0, সুতরাং এখানে 0 প্রথমে আসবে, ভুজ 0, সুতরাং এখানে 0 ±b। আর এখানে যেহেতু x অক্ষ বরাবর কোটি 0, সুতরাং এখানে কোটি 0 হবে এবং ভুজ হবে ±a। এরপরে শিক্ষার্থীরা দেখো, আমরা আরও কিছু সূত্র পড়েছিলাম। উৎকেন্দ্রিকতা হচ্ছে এখানে a > b এর জন্য √a² - b²/a², এবং a <b এর জন্য হবে b² - a²/b²। এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। আমরা জানি যে নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা থেকে যে অনুপাত, দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা। এরপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে ±ae, 0 এবং a <b এর জন্য 0 ±be। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x = ±ae এবং a <b এর জন্য হবে y = ±be। তোমাদেরকে এই সূত্রগুলো অবশ্যই ভালো মতো শিখতে হবে, সূত্র ছাড়া আমরা কোনো অঙ্ক এখানে করতে পারবো না। তাহলে দ্বিকাক্ষের বা নিয়ামকের সমীকরণ হলো x = ±a/e এবং y = কি হবে? ±be। এরপরে শিক্ষার্থীরা দেখো 9 নম্বর সূত্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন a > b হবে তখন 2b²/a, যখন a <b হবে তখন 2a²/b। শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে a > b এর জন্য 2a, a <b এর জন্য হবে 2b। যেহেতু আমরা এখানে এর আগে বিস্তারিতভাবে পড়েছি, আজকে জাস্ট সূত্রগুলো নিয়ে তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, সুতরাং তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এবং এগুলো অঙ্কের মধ্যে আমরা আজকেও ব্যবহার করব। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে কত হবে? a > b এর জন্য 2ae এবং a <b এর জন্য 2be। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আসো বৃহদাক্ষের সমীকরণ হচ্ছে y = 0 যখন a > b এবং a <b হলে x = 0। এটা কারণ হচ্ছে বৃহদাক্ষটা যখন a > b, তোমরা দেখেছ যে a <b এর জন্য উপবৃত্তের আকৃতিটা হবে এরকম, এবং এখানে বৃহদাক্ষটা কোন দিক বরাবর আছে? বৃহদাক্ষটা আছে x অক্ষ বরাবর,
সুতরাং এক্স অক্ষের সমীকরণই হলো এখানে বৃহদাক্ষের সমীকরণ। বৃহদাক্ষের এক্স অক্ষের সমীকরণ হলো y = 0, সুতরাং এখানে বৃহদাক্ষের সমীকরণ হবে y = 0 এবং এখানে ক্ষুদ্রাক্ষরটা হলো y অক্ষ বরাবর, y অক্ষের সমীকরণ হলো x = 0। সুতরাং এখানে আমরা বৃহদাক্ষের সমীকরণ পাচ্ছি a > b এর জন্য y = 0 এবং a <b এর জন্য পাচ্ছি x = 0। আবার ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? উপরের চিত্রটা একটু খেয়াল করো, এখানে ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্রাক্ষের সমীকরণ এখানে x অক্ষ বরাবর আছে, সুতরাং এখানে এই ক্ষুদ্রাক্ষরটা হলো x অক্ষ বরাবর, সুতরাং এখানে ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে x = 0 এবং বৃহদাক্ষের সমীকরণ হবে, এখানে ক্ষুদ্রাক্ষের সমীকরণ হবে x = 0, কারণ হচ্ছে এখানে y অক্ষ বরাবর। আবার a <b এর জন্য ক্ষুদ্রাক্ষরটা হলো x অক্ষ বরাবর, সুতরাং এখানে কিন্তু y = কি হবে? 0 হবে। তোমরা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবা, তাহলে এই সূত্রগুলো সহজ হবে। যে কোনো একটা সাইড ভালো মতো মুখস্থ করে a <b এর জন্য অথবা a <b এর জন্য ভালো মতো মুখস্থ করবা, তারপর বাকিটা একটু চিন্তা করে নিলেই হবে। মুখস্থ 2 পার্টটা করার দরকার হবে না। এরপর আসো উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব। অনুরূপ উপকেন্দ্র যদি এটা হয়, খেয়াল করো, এটা যদি S হয়, এই পাশে যে নিয়ামক আছে এটাই হলো অনুরূপ নিয়ামক রেখা। এই উপকেন্দ্র থেকে এর নিয়ামকের দূরত্ব হলো a/e - ae। আবার a <b এর জন্য হবে b/e - be। এরপরে দেখো নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? নিয়ামকদ্বয় আমরা জানি যে এই পাশে একটা নিয়ামক আছে, ওই পাশে একটা নিয়ামক আছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে 2a/e এবং যখন a <b হবে তখন হবে 2b/e। আশা করি শিক্ষার্থীরা তোমাদের সূত্রগুলো সবগুলো মনে পড়েছে এবং এগুলো আমরা এখন অঙ্কের মধ্যে ব্যবহার করব। এর আগে আমরা কেন্দ্র যদি আলফা বিটা হয় এবং অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল হয়, অক্ষ দুইটি কি হয়? স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ কেমন হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। x - alpha whole square by a square plus y - beta whole square by b square = 1। যদি কেন্দ্র চেঞ্জ হয়, কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে অন্য কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণের আকৃতিটি আসবে এরকম। এবং আমরা দেখব যে চিত্রে কেমন হতে পারে। চিত্রের মাধ্যমে যদি দেখো তাহলে এটার জন্য যদি a > b হয় তাহলে চিত্রটা হবে এরকম, অর্থাৎ তখন বৃহৎ অক্ষটা হবে কোন দিকে? x অক্ষ বরাবর এবং ক্ষুদ্রাক্ষরটা হবে y অক্ষ বরাবর। আবার a <b এর জন্য কেমন হবে? a <b এর জন্য দেখো এখানে বৃহৎ অক্ষটা হবে y অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্রাক্ষরটা হবে x অক্ষের সমান্তরাল। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, তখন আমরা সূত্রের আলোচনা করলাম, এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব যখন কেন্দ্র মূলবিন্দু হবে না। কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে অন্য কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র কিভাবে বের করব, শীর্ষবিন্দু কিভাবে বের করব, সেগুলো আমরা এখন বিস্তারিতভাবে শিখব। তোমরা প্রশ্নটা আগে ভালো মতো খেয়াল করো যে এখানে উপবৃত্তের একটি সমীকরণ দেওয়া আছে। এটা যে সমীকরণগুলো আমরা ইতিমধ্যে দেখে আসছি সেগুলোর মতো গতানুগতিক সূত্র সমীকরণ নয়, এটা একটু অন্যরকম। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রটা কিন্তু 0, 0 হবে না। তো এখান থেকে আমাদের কি বলেছে? প্রথমে বলেছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, কেন্দ্র, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং তার সমীকরণ, এবং সবশেষে আমরা হচ্ছে নিয়ামকের সমীকরণ নির্ণয় করব। এর আগে আমাদের কাজ হচ্ছে আমরা এই সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফর্মে অর্থাৎ আদর্শ আকৃতিতে নিয়ে যেতে হবে। এটার জন্য আদর্শ আকৃতিটা কেমন তোমরা খেয়াল করো, যেটা আমরা ইতিমধ্যে দেখে আসলাম সেই আকৃতিতে আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমাদেরকে x - alpha by a square plus y - beta whole square by b square = 1 এই সমীকরণটাকে আমরা এই আকৃতিতে প্রথমে নিয়ে যাব। তারপর হচ্ছে আমরা এর সাথে আদর্শের সাথে তুলনা করে তারপরে কেন্দ্র, উৎকেন্দ্রিকতা, এগুলো সব কিছু নির্ণয় করব।
তো খেয়াল করো, এই আকৃতিতে নিয়ে যেতে হলে আমাকে এক্স সম্বলিত যে পদগুলো আছে সেগুলোকে পূর্ণ বর্গ আকারে নিতে হবে এবং ওয়াই সম্বলিত যে পদ আছে সেগুলোকে পূর্ণ বর্গ আকারে প্রথমে নিতে হবে। তারপরে আমাদের আরও কিছু কাজ করতে হবে, তোমরা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। এখানে প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হলো এক্স সম্বলিত যে দুটি পদ আছে 4x² - 16x, এখান থেকে আমরা x² এর সহগ এবং y² এর যে সহগ আছে সেই সহগগুলো দেখো কমন নিয়েছি। এখান থেকে প্রথমে 4 কমন নিয়েছি, আবার y² এর সাথে 5 আছে, এখান থেকে আমরা 5 কমন নিয়েছি। নিয়ে আমরা এখানে পূর্ণ বর্গ নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমে x² মাইনাস সূত্রের 2, এরপরে x ইন্টু, যেহেতু এখানে 4x আছে এই জায়গাতে কি আছে 4x আছে, সুতরাং আমাদের এটা ক্যালকুলেশন করে 4x নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের b হচ্ছে হলো 2, তার মানে 2², এই 4টা, এই 2² মানে 4, এই 4টাকে আমরা অতিরিক্ত নিয়েছি, সুতরাং আমরা এখানে 4কে মাইনাস করে দিয়েছি। এরপরে 5 ইন্টু y² প্লাস 2 ইন্টু y ইন্টু 1, একইভাবে এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এখানে অতিরিক্ত যেহেতু 1 নিয়ে এসেছি সুতরাং আমরা এখানে একটা 1 মাইনাস করে দিয়েছি। আর আমাদের আগের যে 1 ছিল সেই 1টা এই যে প্লাস আকারে রেখে দিয়েছি এখানে। এরপরে আসো, তাহলে এই অংশটুকু আমাদের পূর্ণ বর্গ আকারে চলে আসতেছে। এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমরা এখন পূর্ণ বর্গ আকারে নিয়ে আসতে পারছি। এই অংশটুকু কি হবে পূর্ণ বর্গ আকারে আসতেছে এবং এটাই কিন্তু আমাদের প্রথম কাজ। এই ক্যালকুলেশনটুকু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই স্টুডেন্টরা বেশি ভুল করে, সুতরাং এখানে তোমাদের ক্যালকুলেশনগুলো ভালো মতো প্র্যাকটিস করে শিখতে হবে। এরপরে দেখো আমরা এখানে পূর্ণ বর্গ আকার নিয়ে আসলাম x - 2 হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস y + 1 হোল স্কোয়ার মাইনাস 1, পূর্ণ বর্গ আকারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করলাম, এখানে 4 দ্বারা গুণ করে দিলাম, এটার সাথেও 4 দ্বারা গুণ হবে, আবার 4 এর সাথেও 4 দ্বারা গুণ হবে, তাহলে 4 × x - 2 হোল স্কোয়ার মাইনাস 16 প্লাস আবার এখানে 5 দ্বারা গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 5 × y + 1 হোল স্কোয়ার মাইনাস 5 + 1 = 0। এরপরে আমরা কি করেছি, যে কনস্ট্যান্ট যেগুলো আছে -16 -5 এই দুইটা যোগ করলে হবে -21, এই 21 থেকে +1 বিয়োগ করলে হচ্ছে 20, এটাকে আমরা সরাসরি কি করেছি ডান সাইডে নিয়ে গিয়েছি। এখন দেখো এই যে 20টা এই পাশে নিয়ে গেলাম, সুতরাং এখানে এই 20 দ্বারা এই পাশে ডান সাইডে কি হবে, স্ট্যান্ডার্ড ফর্ম কি বলে, x - α হোল স্কোয়ার বাই a স্কোয়ার y - β হোল স্কোয়ার বাই b স্কোয়ার = 1, ডান সাইডে কিন্তু অবশ্যই 1 থাকতে হবে। সুতরাং আমরা এখানে কি করলাম, এই 20 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। ভাগ করার পরে দেখো এখানে আমি যদি একটা লাইন এখানে তোমাদের দেখাই, x - 2 হোল স্কোয়ার বাই 20 প্লাস 5 × y + 1 হোল স্কোয়ার বাই 20 = হচ্ছে 1। এখানে আমরা এই 4 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 5, আবার এখানে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4, এই লাইনটা আমি সরাসরি এখানে লিখেছি। তারপরে এখানে আমরা দেখেছি যে সূত্রের মধ্যে a স্কোয়ার আছে এবং b স্কোয়ার আছে, আমরা কি করলাম এখানে 5কে যদি স্কোয়ার ফর্মে নিতে হয় তাহলে আমাদেরকে একটা রুট দিতে হবে, √5 হোল স্কোয়ার, এবং 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এখানে সরাসরি আমরা 2 স্কোয়ার লিখতে পারি। এখন আমাদের প্রাথমিক যে কাজ সেই কাজটি আমরা শেষ করেছি। এখন আমাদের কাজ হলো আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমাদেরকে ab এর মান বের করতে হবে। ab এর মান বের করে তারপর হচ্ছে আমাদের সূত্রের মধ্যে এগুলো প্রয়োগ করতে হবে। তোমরা একটু খেয়াল করো যে আমরা এখানে 1 নং উপবৃত্তের 1 নংকে উপবৃত্তের আদর্শ সমীকরণ বড় হাতের x² বাই a² প্লাস y² বাই b² = 1 এর সাথে তুলনা করে পাই। কারণ আমরা কিন্তু সূত্র যেগুলো শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, x² বাই a² প্লাস y² বাই b² = 1, এই আকৃতি থেকে সূত্রগুলো শিখেছি। সুতরাং আমরা ওই সূত্রগুলোই যদি ব্যবহার করতে চাই তাহলে ওই ধরনের সমীকরণের সাথে আমাদেরকে তুলনা করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু ছোট হাতের x ছোট হাতের y এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে নেই, এখানে আছে x - 2 y + 1, সুতরাং আমরা ছোট হাতের x দিয়ে কিন্তু এটা তুলনা করতে পারবো না। আমরা হচ্ছে এই জন্য এখানে একটু আলাদা করার জন্য বড় হাতের x বড় হাতের y ব্যবহার করেছি এবং তুলনা করার পরে যেটা পাচ্ছি, বড় হাতের x = x - 2, বড় হাতের y = y + 1, a সমান হলো √5, b = 2, যেখানে এখানে √5 হচ্ছে 2 থেকে বড়। সুতরাং এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা সূত্রের মধ্যে দেখেছি যে a > b এর জন্য সূত্র একরকম,
এ লেস দেন বি এর জন্য সূত্র আরেক রকম। সুতরাং তোমাকে অবশ্যই এটা একটু বলেও দিতে হবে যে এ গ্রেটার দেন বি। এখন আমাদের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করা। প্রথমে আমরা দেখব হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার সূত্র এ গ্রেটার দেন বি এর জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো আমাদের যে এ বি এর মান ছিল, এর মান ছিল √5 এবং বি এর মান ছিল 2। খেয়াল করে একটু, এখানে তোমাদের এটা না উঠালেও চলবে, আমরা আলোচনার সুবিধার্থে এখানে একটা বক্স নিয়ে এসেছি। x = -2, y = y + 1, a = হলো √5, b = 2। তাহলে আমাদের এখানে এর মান হচ্ছে √5, বি এর মান হচ্ছে 2। এই মানগুলো আমরা বসিয়ে ক্যালকুলেশন করে উৎকেন্দ্রিকতাটা বের করব। খেয়াল করো, আমরা এখানে মান বসিয়েছি, a = √5, b = হলো 2। এগুলো ক্যালকুলেশন করে 5 - 4 / 5 = 1/√5। তার মানে এই যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেইটার উৎকেন্দ্রিকতা হলো 1/√5। এরপর আমাদের অন্যান্য যে উপাদানগুলো বের করতে বলেছে সেগুলো আমরা বের করব। প্রথমে আমরা বের করব কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি যে এই আকৃতির উপবৃত্তের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0, 0। তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই আকৃতির জন্য কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0, 0। অর্থাৎ আমরা যদি বড় হাতের x স্কোয়ারটা এখানে লিখি, বড় হাতের x স্কোয়ার বাই a স্কোয়ার, বড় হাতের y স্কোয়ার বাই b স্কোয়ার = 1। এই আকৃতির উপবৃত্তের জন্য কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0, 0। এই আকৃতির উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, 0। অর্থাৎ আমরা এখান থেকে যে কথাটা বলতে পারি সেটা হলো 0, 0 অর্থ হলো ভুজ সমান 0 এবং কোটি সমান 0। তাহলে এখানে ভুজ কত? x, বড় হাতের x। তো বড় হাতের x সমান হচ্ছে 0, আবার বড় হাতের y সমান কি হবে? 0 হবে। কিন্তু বড় হাতের x সমান কত? x - 2। এখানে আমরা বড় হাতের x এর কিন্তু মান বসিয়ে দিতে হবে। তাহলে বড় হাতের মান যদি আমরা বসাই এখানে, x - 2 = 0, x = 2। এবং কি আসে এরপরে? বড় হাতের y = 0 এবং বড় হাতের y সমান কি ছিল? y + 1। তাহলে y = কত? -1। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হলো 2 - 1। অর্থাৎ আমরা আগের সূত্রগুলোই কিন্তু ব্যবহার করব। জাস্ট তোমাকে একটু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেইটার কেন্দ্র কত? সে কেন্দ্র হলো 0, 0। 0, 0 হলে এখানে আমরা বড় হাতের x সমান 0 লিখব, বড় হাতের y সমান 0 লিখব। এরপরে বড় হাতের x এবং y এর যে মান ছিল সেই মানগুলো বসিয়ে ছোট হাতের x, y এর মান বের করে যেটা আসবে সেটাই হলো কেন্দ্রের স্থানাঙ্ক। ওকে শিক্ষার্থীরা, এরপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একইভাবে আমরা নির্ণয় করব। তাহলে বড় হাতের x সমান ± a, অর্থাৎ x - 2 = কি হবে? ±√5। এবং x সমান কি আসতেছে? √5 + 2 -√5 + 2। এখানে তোমরা খেয়াল করো বক্সের মধ্যে মানগুলো দেওয়া আছে, এভাবে আমরা বের করলাম। এরপরে y = একইভাবে কি হবে? এখানে y = হবে 0, y এর মান হলো y + 1। তাহলে y + 1 = 0, অর্থাৎ y = কত? -1। তাহলে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে √5 + 2, -1 এবং √5 + 2 -1। এখানে কিন্তু কোটি সেম, ভুজ দুইটা আলাদা আলাদা আসছে। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয়। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমরা কি জানি? ±ae, 0। তাহলে এখানে অর্থাৎ বড় হাতের x সমান হবে ±ae, বড় হাতের x সমান আমরা জানি x - 2। এখানে তোমরা কর্নারে একটু লক্ষ্য করো, বড় হাতের x সমান x - 2। এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। a সমান হলো √5 এবং e এর মান আমরা বের করেছি 1/√5। এটা ক্যালকুলেশন করলে এখানে √5 কি হবে? √5 এবং √5 কাটাকাটি যাবে, তাহলে থাকবে ওখানে +-1। এবং ডান সাইড থেকে যদি আমরা -2টাকে, বাম সাইড থেকে যদি -2টাকে ডান সাইডে নিয়ে যাই তাহলে হবে +2। এটা ক্যালকুলেশন করবো একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, তাহলে পাচ্ছি হলো 3,1। এরপরে বড় হাতের y সমান হবে 0, তাহলে বড় হাতের y + 1 সমান হবে 0, অর্থাৎ y সমান হচ্ছে -1। তাহলে উপকেন্দ্রও কিন্তু আমরা এখানে দুটি পাচ্ছি, 3 - 1 এবং 1 - 1। ওকে শিক্ষার্থীরা, এভাবে আমাদের সবগুলো উপাদান বের করতে হবে যেগুলো বের করতে বলেছে। উপকেন্দ্রিক, এরপর আমরা বের করি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা সূত্রের মধ্যে দেখেছি, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, 2a² / b। তাহলে এখানে এর মান হচ্ছে
√5, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, খেয়াল করো। কি আসবে এখানে? 2a² বাই বি। এ সমান কি ছিল? 2√5 আর বি সমান হলো 2, তাহলে কি আসে? 2 × 5/2, তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে 5। এটা একটু খেয়াল করো, এখানে একটু মিস্টেক আছে, তোমরা একটু এটা উঠায় নাও ঠিক মতো। তাহলে এখানে হবে এর মান হচ্ছে √5, বি এর মান হচ্ছে 2। যেহেতু সূত্রের মধ্যে আমাদের যে সূত্রটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সরি আসলে আমাদের সূত্রটাই ভুল আছে, 2b² হবে। 2b² যদি হয় তাহলে কিন্তু আমাদের এখানে লেখা যেটা ছিল সেটা ঠিক আছে। সরি, একটু খেয়াল করো সবাই। 2b² কি হবে? 2b² a। 2b² এখানে মূল সূত্রটাই, যেহেতু a b হলে আমরা সূত্রটা দেখে আসছি 2b² a। তা 2b² হলে b এর মান হলো 2, এর মান হলো √5। এখন দেখো ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার পরে এখন আমরা বাকি যেগুলো আছে সেগুলো বের করব। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? x = ± ae। x = কত? ± ae। এখানে জাস্ট আমরা মানগুলো বসাবো। x - 2 = ±√5 × 1/√5, এগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করে x = আসলো হলো 3,1। দ্যাট ইজ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কত? x = 3 এবং x = 1। এরপরে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হলো x = ±a/e। এখানে আমরা মান বসাবো, মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের নিয়ামকের সমীকরণ চলে আসবে। বড় হাতের x = ±a/e, এখানে মান বসাবো। x = x - বড় হাতের x = x - 2, এটা আমরা বসালাম। বসানোর পরে ক্যালকুলেশন করে যেটা আসতেছে সেটা হচ্ছে x = ±5 + 2, অর্থাৎ একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি x = 7, -3। তাহলে নিয়ামক দ্বয়ের সমীকরণ হবে x = 7 এবং x = -3। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এর সাথে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক সেম নিয়মের ম্যাথ একইভাবে আমরা এখানে কি করব? x সম্বলিত যে অংশটা আছে সেটাকে পূর্ণবর্গ আকারে নিয়ে আসবো এবং x² যে সহগ, সেই সহগকে আমরা কমন নিব। কমন নিয়ে পূর্ণবর্গ আকারে নিয়ে আসব এবং এখানে এই যে সমীকরণটা আমি বারবার লিখতেছি, আজকের মূল সমীকরণ হচ্ছে এটাই, y - β² এই আকৃতি। তো এই আকৃতিতে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখব আমি a বড় না b বড়, তারপর আমি তুলনা করে a b বের করব এবং বড় হাতের x বড় হাতের y সমান কত আসে সেটা বের করব এবং a বড় না b বড় সেটা বের করব। বের করে তারপর হচ্ছে আমি জাস্ট সূত্রের মধ্যে যেভাবে আগের অঙ্কটা করেছি ঠিক একইভাবে আমরা এই অঙ্কটা সলভ করব। আশা করি তোমরা এটা বাসায় করতে পারবে এবং এই ক্লাস থেকে তোমরা, আমি আশা করি যে তোমরা উপকৃত হয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।